হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা আমি কি নিয়ে বলতে চলেছি। এই ভিডিওটা কিন্তু অবশ্যই সমস্ত পেট প্যারেন্টসরাও শুনবে এবং যারা পেট প্যারেন্টস নও তারাও কিন্তু মন দিয়ে শুনবে। কারণ প্রথমেই সবার আগে আমাদের একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া খুব প্রয়োজন যে এই পৃথিবীতে সবাইকে এটা জানতে হবে যে পৃথিবীতে আমাদের মানুষের ঠিক যতটা অধিকার, আমাদের এই অবলা বাচ্চাগুলোরও কিন্তু ঠিক ততটাই অধিকার। তো আমাদের প্রত্যেকের এই ভিডিওটা আশা করি শোনা উচিত এবং তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। আমি আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে দেখো, তোমরা আমাকে কতটুকু চিনেছো বা জেনেছো আমি জানি না। তবে আমার একটা সবসময় একটা মেন যে ব্যাপারটা আমার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে যে আমি যদি কোনো ব্যক্তির থেকে কখনো সামান্য হলেও বা বেশি হলেও ভালো কিছু পেয়ে থাকি এবং তারপর সেই ব্যক্তি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে বা সেই ব্যক্তির সাথে আমার ভবিষ্যতে সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু আমি সেই ব্যক্তি যে আমার ভালো করেছিল এক সময়, হতেই পারে তার সাথে আমার সম্পর্ক নেই, তার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তার সাথে সম্পর্ক টিকতে না পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমি কিন্তু সেই ব্যক্তি আমার সাথে কিছু খারাপ করতে পারে, তা সত্ত্বেও সেই যে সেদিন সে ভালোটা করেছিল সেই ভালোটা কিন্তু আমি সবসময় মনে রাখি এবং আমার আমৃত্যু আমি সেই সকল মানুষের ভালো জিনিসগুলোকে মনে রাখবো। ঠিক তেমনই যারা আমার খারাপ করেছে সেটাও আমি খুব ভালো করে মনে রাখি। কিন্তু তারা আমার খারাপ করেছে বলে যে তাদের ভালোটা বলবো না এমনটাও নয়, আবার যারা ভালো করেছে বলে তাদের খারাপটুকু বলবো না এমনটাও নয়। আমি নিজেও খুব ট্রান্সপারেন্ট থাকি এবং আমার সাথে হওয়া ঘটনাগুলোকেও আমি সবসময় স্বচ্ছতা দেওয়ার বা স্বচ্ছভাবেই রাখবার চেষ্টা করি। তো যাই হোক, কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেক কিছু। তোমরা রিসেন্টলি দেখেছো আমার আগের নাটকের সময়, মানে তোমাদের যারা আমার পেজটা ফলো করনি কিছুদিন তাদের বলি, নাটক কিন্তু আমার ফিরেছে আবার। তো আমি আগের নাটক বলে বলছি। আগের নাটকের সময় মানে আমার আগের বাচ্চা নাটুর সময় আমি আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকের ডক্টর কুনাল চক্রবর্তীকে দেখাই। তো এবার সেখান থেকে আমি কতটা কি ফ্যাসিলিটি পেয়েছি, কতটা কি সুযোগ সুবিধা পেয়েছি, সেগুলো আমার মনে হলো যে একবার তোমাদের সাথে এখানে তুলে ধরি। আমি আগেও ভিডিওতে বলেছি, কিন্তু আজকে যে ভিডিওটা করছি কোথা থেকে আমি কি কি ফ্যাসিলিটি পেয়েছি বা কি কি ফ্যাসিলিটি পাইনি আমি সেই সমস্ত নিয়ে ভিডিওটা করছি। কারণ আমাদের পেট প্যারেন্টসদের দেখো, আমাদের পেট প্যারেন্টসদের একটা সমস্যা সবসময় হয়ে থাকে যে বাচ্চা অসুস্থ হলে তাকে কোথায় নিয়ে যাব, তাকে কোন বিশ্বস্ত জায়গাটায় নিয়ে যাব এবং কে বিশ্বাসের সাথে আমাদের বাচ্চাটাকে বাঁচাতে পারবে। কারণ আমাদের ওরা অসুস্থ হলে সবার আগে মনে হয় যে ওরা কিভাবে সুস্থ হবে, কারণ আমরা প্রত্যেকে জানি ওরা কিন্তু সময় দেয় না বেশি, ওদের এই হচ্ছে তো মানে কয়েক সেকেন্ডের মধ্যে সেটা মারাত্মক কিছু হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমি কটা কথা বলতে চাই। আমি কিছুদিন ধরে দেখছি যে ফেসবুক পেজে আমার যে ফেসবুক পেজ আছে আনফিল্টার্ড লাইফ, সেখানে আমি দেখছি যে আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকে ডক্টর কুনাল চক্রবর্তীর সম্পর্কে কয়েক সংখ্যক মানুষ অনেক কিছু নেগেটিভ বলছেন। না, সেখানে আমি কোনো কমেন্টস করিনি, কারণ আমার মনে হলো যে মানুষকে ভিডিওর মাধ্যমে বোঝানোটা অনেকটা উপকার হয়। তো আমি আমার ব্যক্তিগত যে আমি যে সমস্যার সমাধান পেয়েছি বা আমি যে সিচুয়েশনের মধ্যে ডাক্তারবাবুর হেল্প পেয়েছি সেগুলো আমি একটুখানি সবার কাছে তুলে ধরবার চেষ্টা করছি। প্রথমে বলি, আমি চিকুর পেজ থেকে ডক্টর কুনাল চক্রবর্তীর সন্ধান পাই। শুধু চিকুর পেজই বলবো না, আমি সম্পাদির পেজও ফলো করি, সম্পাদির পেজেও আমি ডক্টরকে দেখেছি, কিন্তু আমি চিকুর পেজে চিকু অসুস্থ হওয়ার পর আর চিকুর মাকে আমি ভীষণ রেসপেক্ট করি। তো আমি ডক্টর কুনাল চক্রবর্তীর সন্ধান পাই। এবার বলি,
তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলি। আমার নাটক, আগের নাটক যখন এসছিল ওর সামান্য সর্দি হয়েছিল, সেখান থেকে যে ডক্টর ওকে দেখতেন সেই ডক্টর ওকে একদম ভুল চিকিৎসা করে, ভুল ওষুধের ডোজ বেশি দিয়ে ওর পেটের মধ্যে একটা রিয়াকশন করে দেয়, ওর তার থেকে অ্যানিমিয়া হয়ে যায়, রক্তাল্পতা হয়ে যায়। এবং আমি শেষ মুহূর্তে ডক্টর কুণাল চক্রবর্তীকে আমি যখন ভিডিও কলে দেখাই, তখন উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেছিলেন এবং পরের দিন আমার বাচ্চা উঠে বসেও ছিল। তারপরে পূর্বে অতিরিক্ত ওষুধের ডোজে ওকে আর আমরা আমাদের মধ্যে রাখতে পারিনি, কিন্তু ও নতুন রূপে আমার কাছে আবার ফিরেছে। তো এবার একটা ঘটনা বলি। আমি দেখছি যে অনেকেই আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকের পোস্টে লিখছেন যে উনি ডক্টর কুণাল চক্রবর্তী পেশেন্টকে দেখার আগে, আমি কয়েকটা প্রশ্ন, আপনাদেরই করা কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, কেউ ভুল বুঝবেন না প্লিজ আমাকে। কারণ আমি দেখুন, ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবুর হয়ে কথা বললে যে আমি কমিশন পাবো তাও নয়, বা সম্পাদির হয়ে কথা বললেও যে আমি কমিশন পাবো তাও নয়। একটা রক্ত মাংসে গড়া মানুষ তো, অবলাদের মা, তো সেই হিসাবে আমি ডাক্তারবাবু সম্পর্কে বা আমাদের সম্পাদির সম্পর্কে আমি একটু কথা বলি। দুজনের কাউকেই আমি কোনদিন চোখে দেখিনি, আমি পেজেই দেখেছি এবং ডক্টরের সাথে আমি কথা বলেছি। তো যখন আমার নাটকের শরীর খারাপ হলো, আপনারা অনেকেই বলছেন, প্রশ্ন করেছেন যে কুণাল চক্রবর্তী পেশেন্ট দেখার আগেই স্ক্যানার পাঠিয়ে 500 টাকা নিয়ে নেয়। বেশ ভালো কথা, হ্যাঁ উনি নেন, আমার থেকেও নিয়েছেন। কিন্তু একটা কথা বলুন, আমাদের দেশে যে মানুষগুলো তাদের বাচ্চাকে কয়েকদিন ধরে লালন পালন করানোর পর শখ মিটে গেলে ছেড়ে দিয়ে আসতে পারছে, তাদের তো ছ্যাঁচড়া ছাড়া আর কিছু বলা যায় না পাতি বাংলা ভাষায়। তো সেই ছ্যাঁচড়ারা, সেই কিছু ছ্যাঁচড়া মানুষজন ডাক্তারবাবুকে দেখিয়ে, ডাক্তার মানে যারা পয়সার মানে খরচা করবে না, অভাব কিন্তু নয়, খরচা করবে না বলে বাদের খাতায় ও একটা পশু, কুকুর, ছাগল, বেড়াল বলে ফেলে দিচ্ছে, সেই লোকগুলো যদি ডাক্তারবাবুকে বাচ্চাকে দেখিয়ে তাকে সমস্ত কন্ট্যাক্ট লিস্ট থেকে ব্লক করে দেয়, তার ফিসটা না দেয়, সেটা তো হতেই পারে। এবার ডাক্তারবাবু সে কেন পয়সা নেবেন? অবশ্যই পয়সা নেবেন, কারণ ডাক্তারবাবু ওটা তার প্রফেশন। আজকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে যার প্রফেশন নিয়ে লড়ছে, তার পরিবারকে বাঁচাবে বলে, নিজে বাঁচবে বলে, খেয়ে পড়ে বাঁচবে বলে। আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে যাচ্ছি। তো আপনারা বলুন, এবার ডাক্তারবাবু তো আর এটা দেখবেন না যে অমুক লোকটা ভালো, ও আমাকে পরে ঠিক টাকা দিয়ে যাবে, ফিসটা দিয়ে দেবে, অমুক লোকটা খারাপ, ওর থেকে আগে নিয়ে নিই। ডাক্তারবাবু তো এটা দেখছেন না, বা এটা তো ডাক্তারবাবু করতে পারবে না। ডাক্তারবাবুকে করতে গেলে তো সবার জন্য সমান জিনিস করতে হবে। ডাক্তারবাবুকে তো একটা প্রসেস রাখতে হবে, সেই প্রসেসের মাধ্যমে একটা প্রসিডিওর্স রাখতে হবে, সেই প্রসিডিওর্সের মাধ্যমে সবাই যাবে। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা আপনারা এটা লিখছেন, আমি অত্যন্ত মানে দুঃখিত এই আপনাদের এই কমেন্টসগুলো পেয়ে, এবং আমার মনে হলো যে না, আমার ভালো মানুষের ভালো মানসিকতাটাও জানানো প্রয়োজন। কেন বলছি, আমি যখন আমার নাটকের জন্য ডক্টরকে আমি ফোন করি, ওনার ক্লিনিকে আমি ফোন করি, সেখানে একজন ম্যাডাম ফোনে কথা বলেন। আমাকে প্রথমে উনি বলেন যে আর 2 দিনের মধ্যে কি 48 ঘন্টা বা 24 ঘন্টা, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, ওই টাইমের মধ্যে আপনাকে ডাক্তারবাবু কল করে নেবেন, আপনাকে একটা গ্রুপ করা হবে। আর আমি বললাম, তখন আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ডাক্তারবাবু ফিস কত? উনি কিন্তু আমাকে নিজে থেকে প্রথমে কিচ্ছু বলেননি। আমি যখন বললাম, উনি বললেন যে ঠিক আছে, আপনাকে কিউআর পাঠিয়ে দিচ্ছি, আপনি 500 টাকা দিয়ে দেবেন, আমরা একটা গ্রুপ করে দেবো। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, ম্যাডাম আমার বাচ্চার কিন্তু কন্ডিশন খুব খারাপ, আমি অনেক দূর থেকে কথা বলছি, আমি হাওড়াতে থাকি, আমার বাচ্চাকে যদি একটু এমার্জেন্সিতে দেখানো যায়। ডাক্তারবাবুর অনেক পেশেন্ট ছিল, ওটি থাকতে পারে, কোনো রেস্কিউ পেশেন্ট থাকতে পারে, কোনো বাচ্চার খারাপ কন্ডিশন হয়েছে, সেইখানে ডাক্তারবাবু তখন প্রেজেন্ট থাকতে পারে। ডাক্তারবাবু তা সত্ত্বেও ওনাদের কাছে শুনে আমাকে প্রায় 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যে উনি ভিডিও কলে না, আমাকে কল করতে বলেন, আমার বাচ্চার ভিডিও পাঠাতে বলেন, সমস্ত ভিডিও আমি পাঠাই, এবং উনি
সমস্ত ডিটেলস মেডিসিন আমাকে দিয়ে দেন এবং মেডিসিন দিয়ে, হ্যাঁ, এবার এখানে একটা কথা বলি, আপনারা এটাও বলেছেন যে ওনার মেডিসিন ওনার কাছ থেকেই কিনতে হয়, ওনার মেডিসিন এখানে পাওয়া যায় না। হ্যাঁ, ওনার মেডিসিন আমি আমার এখানে কয়েকটা পাইনি, কয়েকটা পেয়েছি। এবার তার মধ্যে আমি ডাক্তারবাবুকে যখন বলি, ডাক্তারবাবু আমাকে বলেন যে আমি কিন্তু মেডিসিন আপনাকে পাঠিয়ে দেব। আমি বললাম, ডাক্তারবাবু কালকে পাঠালে তো অনেকটা দেরি হয়ে যাবে, আমার আজকেই পাঠাতে হবে মেডিসিন। বিশ্বাস করুন, ওনার টিম খুব যত্ন সহকারে, ডাক্তারবাবু ওনাকে বলে দিয়েছেন, ওদেরকে বলে দিয়েছেন টিমকে যে এক্ষুনি হাওড়াতে ওনার ওষুধগুলো গুছিয়ে পাঠিয়ে দিন, এবং ডাক্তারবাবু কিন্তু সমস্ত ওষুধ গুছিয়ে যে ভদ্রলোককে দিয়ে পাঠায়, সেই ভদ্রলোকের হাত থেকে যখন আমি ওষুধটা নিই তখন আমার ডক্টর দেখানোর পর 2 থেকে 2.5 ঘন্টা হয়েছে, তার মধ্যে আমি মেডিসিন পেয়ে গেছি। আমি যখন দেখাই যখন ভদ্রলোকের সাথে দেখা করতে যাই, ভদ্রলোক আমাকে বলেন যে ইমিডিয়েট আপনি একটু ডাক্তারবাবুকে, আমি ফোন নিয়ে আসিনি, আপনি একটু, উনি একটা রাস্তায় কারুর একজনের থেকে ফোন করে আমাকে বলেছিলেন যে অমুক জায়গায় ওনাকে একটু তাড়াতাড়ি চলে আসতে বলুন, আমি ফোন নিয়ে আসিনি। তো আমাকে ওই যে যার ফোন থেকে ফোন করেছিলেন আমাকে লোকেশনটা বলে দিলেন, আমি ওখানে গেলাম। আমাকে বললেন যে ইমিডিয়েট আপনি ডাক্তারবাবুকে বলুন যে আমি কিন্তু আপনার হাতে মেডিসিনটা তুলে দিয়েছি, আরে ডাক্তারবাবু আমাকে খুব বকবেন দেরি হলে। তো আমার এই ছোট ছোট কেয়ারিংগুলো আমার খুব ভালো লেগেছিল ওনাদের। উনি পাঠিয়ে দিলেন। আমি, আমার নাটকের যা কন্ডিশন হয়েছিল, আমি 1000 বার ডাক্তারকে ফোন করেছি। ডাক্তারবাবুর টিম সবসময় আমাকে হেল্প করেছেন, এবং ওনাদের একটা নাম্বার আছে, যে নাম্বারটা কিন্তু 24 ঘন্টা আপনি কথা বলতে পারেন। আপনি ফোন করলে ওই নাম্বারে 24 ঘন্টা আপনি হেল্প পাবেন। হ্যাঁ, ডাক্তারবাবুকে নিয়ে যদি সবাই এবার টানাটানি করি তাহলে তো মুশকিল। তাহলে তো বাকি বাচ্চারা, আমি যদি এখন সবসময় বলি আমি ডাক্তারবাবুর সাথেই কথা বলবো, তাহলে তো বাকি বাচ্চাগুলো আর কুণাল চক্রবর্তীকে পাবে না, তাই না? তো সেক্ষেত্রে ওনাকে, ওনার টিমকে রাখতে হয়েছে, এবং উনি যখন ওনার টিমকে রেখেছেন, নিশ্চয়ই কোনো দায়িত্ব নিয়ে ওনার টিমকে উনি রেখেছেন। তো ওনার টিমও নিশ্চয়ই জানেন যে কি বলতে হবে না বলতে হবে, এবং সেটা নিশ্চয়ই ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেই উনি বলছেন। এবং তার থেকেও বড় কথা যেটা, আপনারা যারা বলছেন যে উনি দেখার আগেই 500 টাকা কিউআর পাঠিয়ে নিয়ে নেন, আপনাদেরকে একটা কথা বলি, আমার নাটকের সময় ডাক্তারবাবু ওই 500 টাকায় 3 বার প্রেসক্রিপশন করে দিয়েছেন, এবং নাটককে ডাক্তারবাবুকে যদি দেখাই, তারপরে 2 দিন নাটক সারভাইভ করেছিল, একদিন উঠে বসেছিল, তারপরে তো আমি বললাম ওষুধের রিয়াকশানে ওকে বাঁচানো যায়নি, ডাক্তারবাবু চেষ্টা করেছিলেন। ওই 2টো দিন কিন্তু ডাক্তারবাবু ওই 500 টাকার মধ্যেই ওকে দেখেছেন, এবং আমি ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবুর টিমকে বলেছিলাম যে যদি সেরকম হয় আমার খুব খারাপ লাগছে, আমি আরেকবার 500 টাকা পাঠিয়ে দিচ্ছি, ডাক্তারবাবুকে আপনি আরেকবার একটু প্রেসক্রিপশন করতে বলবেন। ডাক্তারবাবু আমাকে নিজে বলেছিলেন যে কেন আপনি 500 টাকা দেবেন, 500 টাকা দেওয়ার তো কোনো দরকার নেই, আপনি তো দিয়েছেন, আপনি এরকম বলবেন না, আমি তো এক্ষুনি প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছি, বলে উনি আমাকে কিন্তু প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিয়েছিলেন। তো এই কথাগুলো আমার, যেহেতু আমার সাথে ঘটেছে, আমার মনে হচ্ছিল যে না, এগুলো বলা দরকার, এগুলো বলা দরকার। আর এই ডাক্তারবাবুর একটা সবথেকে বড় ভালো দিক, উনি রাত্রির 11টার পরে আমাকে 11:15টার সময় আমি ওনাকে ফোন করেছি, উনি ফোন রিসিভ করেছেন। ওনার প্রচুর ফোন কল তখন ঢুকতে থাকে, হয়তো এঙ্গেজে থাকতে হবে আপনাকে, কিন্তু আপনি কিন্তু উনি ফোন রিসিভ করবেন না এরকম মানসিকতার মানুষ উনি নন। এবং প্রেসক্রিপশনের উপরে উনি পুরো লিখেই দিয়ে দেন যে ওটার সাথে কথা বলতে হলে রাত্রি 11টার পর কথা বলতে হবে। তো এইটা আমি বললাম কুণাল চক্রবর্তীর কথা। এবার আপনাদেরকে একটু বলি যে হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখলাম যে প্যারাভেট বা ভেটকে নিয়ে আপনারা অনেকে লিখেছেন যে ডাক্তারবাবু প্যারাভেট বা ভেটকে ইনসাল্ট করছে। বিশ্বাস করুন, ডাক্তারবাবুর সাথে যখন আমি পার্সোনালি কথা বলেছি, ডাক্তারবাবু কিন্তু প্যারাভেটদেরকে প্রচণ্ড রেসপেক্ট করেন, এবং উনি সবসময় বলেন যে প্যারাভেটদেরকে আমাদের সবসময় দরকার। উনি, এটা কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যে আমাদের ভুল আমরা বুঝছি ওনাকে, যে কোথাও এই জায়গাটাতে গিয়ে কোথাও ডাক্তারবাবু কিন্তু বলছেন না যে প্যারাভেট খারাপ, প্যারাভেট ছাড়া চলবে না, কিন্তু যেসব প্যারাভেটরা দিনের পর দিন ভুল চিকিৎসা করে বাচ্চাকে মেরে দিচ্ছে বা
কিছু পয়সা রোজগারের লোভে পড়ে যাচ্ছে তাই করে যাচ্ছে, তাদের জন্য ডাক্তারবাবু বলেছে। এইবার আপনাদেরকে বলছি যে কেন ডাক্তারবাবু বলেছেন। আমি হাওড়া এলাকায় থাকি, আমি ওপেনলি কারুর নাম নেব না, কেউ পেটে ভাতে মরে যাক সেটা আমি চাই না, ঈশ্বর তাকে পেটে ভাতে মারলে মারতে পারে, কিন্তু আমি কারুর ক্ষতি করতে চাই না। কিন্তু আমি বলছি, উনি একজন প্যারাভেট, উনি নিজেকে ডক্টর বলে দাবি করেন, উনি হাওড়ায় কাটাপুকুর এলাকায় থাকেন, আমি ওনার নামটা বললাম না। তো আমার বাচ্চাদেরকে প্রথমে দেখতেন গভর্নমেন্ট ডক্টর শিবাজি পাত্র, ওনার বয়স হয়েছিল, উনি মারা যান। তারপরে আমি ওই প্যারাভেট যে কিনা নিজেকে ডক্টর বলে দাবি করতো, আমি ওনাকে দেখাতাম। ভালো কথা, একবার আমার সব বাচ্চাদের টিক ফিভার হলো, সেখান থেকে এই প্যারাভেট ডক্টরই কিন্তু এসে আমার বাচ্চাদেরকে স্যালাইন দিয়ে সমস্ত কিছু, হ্যাঁ যখন টিক ফিভার হয়েছিল তখন আমার যে আগের ওরিও, তোমাদেরকে তোমরা যারা জানো, ওরিওকে এখানকারই একজন ডাক্তার, সে আমাদের এখানে শ্যামাশ্রী মেডিকেল বলে একটি ওষুধের দোকানে বসে, আপনারা অনেকেই চেনেন তাকে হাওড়া এলাকায়। তার মতো পিচাস খুনি ডাক্তার দুটো নেই, সেই ডাক্তার আমার ওরিওকে মেরে ফেলেছিল ভুল ট্রিটমেন্ট করে। সেটা আমি আগেও ভিডিওতে বলেছি, পরে আবার কখনো বলবো। তো তখন আমার এতগুলো বাচ্চার একসাথে টিক ফিভার, তখন আমার 14 জন বাচ্চা ছিল না, একটু কম ছিল, 5-6 জন ছিল। তো তখন ডাক্তার, ওই প্যারাভেট ডাক্তার এসে আমার সবকটা বাচ্চাকে বাঁচালো। আমার একটা ভরসা তৈরি হলো, আমি তো ডাক্তারবাবু বাঁচিয়ে দিয়েছে, তার মানে ডাক্তারবাবু ভগবান, কারণ আমি তো আমার বাচ্চা ছাড়া কিছু বুঝি না, কিছু জানি না। এবার আস্তে আস্তে সেই প্যারাভেটের রূপ আমি দেখতে লাগলাম। কথায় কথায় টেস্ট, কথায় কথায় টেস্ট, টেস্টের পর টেস্ট। যেমন আমার তেজাস, মানে তজু, আমার হাস্কি, ওর একটা মাসেল পেন হয়েছিল, আমাকে বললেন এক্ষুনি গিয়ে এক্সরে করান, হিপ ডিপস হয়েছে। আমি এক্সরে করাতে গেলাম, এক্সরে করাতে গিয়ে এক্সরে রিপোর্ট নেগেটিভ এসছে। ওনাকে বললাম, উনি গাদি গাদি ওষুধ দিয়ে গেলেন, আমাকে রিপোর্ট বেরোনোর আগে ওষুধ দিয়ে গেলেন। আমি তো পাগলের মতো গিয়ে ওষুধটা কিনে এনেছি। এবার আমাকে বলছে যে রিপোর্ট নেগেটিভ এসছে। আমি বলছি ডাক্তারবাবু রিপোর্ট তো নেগেটিভ এসছে, আর যারা এক্সরে করেছে তারাও বললো যে এটা মাসেল পেন থেকে হচ্ছে, না ওটা হিপ ডিপস। রিপোর্ট অনেক সময় নেগেটিভ আসে, আপনি ওষুধগুলো কিন্তু খাইয়ে যান। আমি না ওনাকে কিছু বললাম না, যে ঠিক আছে, আমি যে ওষুধগুলো খাওয়াচ্ছি না সেটা আমি ওনাকে বললাম না। তারপর আর ওষুধগুলো খাওয়াইনি আমি এই কারণে, কারণ আমার নিজের অভিজ্ঞতা যতটা আছে, আমার মনে হলো যে না, এই ওষুধগুলো ওকে দেওয়া যাবে না। তো সেই ওষুধগুলো তো আমার নষ্টই হলো, কিনে পয়সা তো নষ্টই হলো। তারপর ওই যে ল্যাব যেখান থেকে কি বেশ ল্যাবটা অ্যানিম্যাল প্যাথ ল্যাব নাকি, যেখান থেকে টেস্ট করানো হয়েছিল, সেখানকারই একটি ছেলে আমাকে বলল যে দিদি, এই যে ডাক্তার, এ হিউজ কমিশন পায়, টেস্ট করালে হিউজ কমিশন পায় এখান থেকে, তোমার পার বাচ্চা থেকে ও যা কমিশন নেয় তুমি চিন্তা করতে পারবে না, এবং ও তোমার বাড়িটা সোনার ডিম পাড়া হাঁস মনে করে নিয়েছে। আমি কিছুটা হলেও আন্দাজ করেছিলাম, ও আচ্ছা এই ব্যাপার। না, এত টেস্ট, প্রথমত টেস্ট আমাকে ডাক্তার এত কিছু টেস্ট দিলে আমি সেই টেস্ট করাবো না। আমার নিজের বোধ বুদ্ধি আছে, আমি জানি হ্যাঁ ডাক্তার টেস্ট দিতে পারে, জেনুইন ডাক্তার দিক টেস্ট, সেই টেস্টের প্রয়োজন সত্যিকারের আছে দিক, আমি নিশ্চয়ই সেই টেস্ট করাবো। কিন্তু ওই না বুঝে কিছু রোগ না নির্ধারিত করে বাচ্চাগুলোকে গিয়ে টেস্ট করাবো, ওর পক্ষপাতী আমি নই, ওর পক্ষে আমি কখনোই নই। তো আমি তখন সেই প্যারাভেটকে সেখানেই আমি বিদায় করলাম, যে না আপনি যান, আমার বাড়িতে আপনার আর কোনো দরকার নেই। কারণ আমি মনে করি যে আমার বাচ্চাগুলোকে, আমার আজকে 14টা বাচ্চা, তাকে আমি কারুর কাছে এক পয়সা হাত পাতি না, আমি কারুর কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না, তারা আমার নিজের সন্তান, আমি তাদের নিয়েছি, মানে তাদের সমস্ত দায়িত্ব আমার, এবং তাদের আমি কি দিতে পারি, দুবেলা দুটো খাওয়া দিতে পারি, একটুখানি এসির হাওয়া দিতে পারি, একটা ছাদের তলায় একটা ঘর দিতে পারি, একটু ভালোবাসা দিতে পারি, এই দিতে পারি। এবার এই দিয়ে আমার বাচ্চাদেরকে আমি খুব ভালো রেখেছি। সেখানে আমি ওই ডাক্তার কমিশন পাবে এবং অযথা আমি টেস্ট করাবো, এত পয়সাও ভাই আমার নেই, এত পয়সাও আমার নেই যে এত পয়সা, ওই পয়সাগুলো আমার বাচ্চার পেছনে খরচ করলে আমার কাজে দেবে। তাতে
আমার দেখো, আমার বলতে কোনো দ্বিধা নেই, পৃথিবীতে ঈশ্বর, আমি আজ জানি না যে 10 মিনিট পর আমি বাঁচবো কিনা। আমাকে যে ডেট ভগবান লিখে দিয়েছে আমি সেই ডেটেই মারা যাব, সেই ডেটেই আমি পৃথিবী ছেড়ে চলে যাবো। সেরকম প্রত্যেকেরই নির্দিষ্ট একটা দিন থাকে, সেই দিনের বাইরে কেউ আটকাতে পারে না। তো সেখানে আমি এটা ধরে নিয়েছি, আমার বাচ্চাদের আমার ঈশ্বর যতদিন এই পৃথিবীতে দিয়েছে ওদেরকে আমি চুটিয়ে ভালো রাখবো এবং ভালোবাসার বাঁধনে বেঁধে রাখবো। তো এবার ওই প্যারাভেট তো গেল, তারপরে আমি দেখালাম কৃষ্ণনগরের একজন ডাক্তারকে। সেই ডাক্তারবাবু কিন্তু, যার হাতে নাটু চলে গেল, কিন্তু নাটু চলে গেলেও সেই ডাক্তারবাবু কিন্তু প্রথম থেকে আমার গর্বকে, রিকেট হয়েছিল গর্বর, আর আমি একটু অসুস্থ বাচ্চা আমি তাদের যোগ্য মূল্য দিয়ে কিনেছি। অনেকে আমাকে এটা বলে যে আমি নাকি কম পয়সায় কুকুর কিনি, গাধা গাধা কথা। কম পয়সা কুকুর কিনে তো আমি ইচ্ছে করে করে কিনে আনি না, তাদের ট্রিটমেন্ট করে সেবা করব বলে, মানে মাথায় বুদ্ধি না থাকলে যা হয়। তো আমার গর্ব রিকেট হয়েছিল, সেই ডাক্তারবাবু কিন্তু উইদাউট এনি টেস্ট আমার গর্বকে ফোনে ট্রিটমেন্ট করে উনি বাঁচিয়েছিলেন। এরকম আমার 2-3 জন বাচ্চাকে ডাক্তারবাবু একদম সুস্থ করে বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার নাটকের বেলায় যে ডাক্তারবাবু এত কিছু করলেন, গভর্নমেন্ট ভেট, উনি এত ভালো আমার বাচ্চাকে চিকিৎসা করলেন, সে হট করে আমার নাটকের বেলাতেই এটা ভুলে গেলেন যে এত ডোজ দিতে হয় ওষুধের, কোন বাচ্চাকে কত ডোজ দিতে হয় সে জানে না, এটা তো হতে পারে না। এবং সে কিছুটা ইগনোর করতে শুরু করলেন, মানে আমার ফোন রিসিভ করছিলেন না, আমার ফোন আমি ফোন করলে বলছেন ব্যস্ত আছি, দায় এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু এই ডাক্তারবাবুর ভালোটাও যেমন আমি বললাম, আমি খারাপটাও যেমন আমি বললাম, ভালোটা বলতেও আমি বাধ্য, কারণ কোথাও না কোথাও গিয়ে এই ডাক্তারবাবুর কাছে আমি ঋণী। আমার সেই শিরদাঁড়া আছে যে আমি মানুষের ভালোটা ভালো বলতে পারি, খারাপটা খারাপ বলতে পারি। কিন্তু এই ডাক্তারবাবুর কথা বলি, এই যে কৃষ্ণনগরের ডাক্তারবাবু, একটা মলম লিখে দিলেও তাকে আমি অনলাইনে 500 টাকা পাঠিয়েছি, কিন্তু সেই জায়গায় ডক্টর কুণাল চক্রবর্তী কিন্তু 3বার প্রেসক্রিপশন করে দিয়েছেন ওই 500 টাকাতেই। তাই যারা বলছেন তারা একটু ভেবে বলুন, কারণ দেখুন, একটা ভুল বোঝাবুঝি তৈরি হলে কি হবে জানেন তো, আমরা পেরেন্টসরা সব সময় না বাচ্চাকে নিয়ে একটা ভয়তে থাকি, আমার বাচ্চাকে অমুক ডাক্তার বাঁচিয়ে দেবে তো, অমুক ডাক্তার বাঁচিয়ে দেবে তো। তখন কি হবে, সেই যদি সেরকম মানুষ যদি আপনাদের কমেন্টসগুলো দেখে, তখন না ডাক্তারবাবুর প্রতি তাদের একটা আস্থা হারিয়ে যাবে, এবং সাফারটা কে করবে না, বাচ্চাগুলো করবে। বাচ্চাগুলো একটা ভালো ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হবে। ডাক্তারবাবু কারুর শত্রু নয়, আমাদেরও কারুর শত্রু নয়, আমরাও ডাক্তারবাবুর শত্রু নই। ডাক্তারবাবু ট্রিটমেন্ট করবেন, আমরা পয়সা দেব। এবং হ্যাঁ, আর একটা কথা বলি, আমি ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু আমার তো এতগুলো বাচ্চা, আমি কিন্তু হ্যাবক কিছু খরচা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি খুব কষ্ট করে ওদেরকে যত্ন করে ভালোবেসে রাখি। ডাক্তারবাবু যখনই প্রেসক্রিপশন করেছেন, আমার কথা মাথায় রেখে করেছেন এবং বলেছেন বারবার করে যে আপনি বলেছেন আমাকে যে আপনার অসুবিধা আছে, আমি ঠিক আছে, আমি সেই রকম বুঝেই করতে দিচ্ছি। ডাক্তারবাবু কিন্তু এই কথাটাও শোনেন, যদি কারুর অসুবিধা থাকে ডাক্তারবাবু কিন্তু এই কথাটাও শোনেন, এবং প্রয়োজনে কিন্তু বিনা পয়সাতে মানুষ যতটুকু দিতে পারে ততটুকু দেয়, তার বাদ বাকিটা ডাক্তারবাবু নিজের গ্যাঁটের থেকে খরচা করে বা নিজের ফিসটাও নেন না, নিয়ে কিন্তু ডক্টর কুণাল চক্রবর্তী বাচ্চাদের রেস্কিউ করেন। ডাক্তারবাবু যেটা বলতে চেয়েছেন, আমার যেটা মনে হলো শুনে, যে উনি বলতে চেয়েছেন আখেরে এই বাচ্চাগুলোর ভালো করতেই বোঝাতে চেয়েছেন। উনি এটা বোঝাতে চাননি যে ওনার পেশেন্ট হোক, ওনার পয়সা হোক, এইগুলো উনি চাননি। উনি বলতে চেয়েছেন যে যে কোনো ভালো ডক্টর থাকলে তাদের দেখান, যাতে এদের প্রাণগুলো অনায়াসে চলে না যায়। আর একটা কথা বলি, শম্পা মুখার্জির সম্পর্কেও আমি অনেক রকম কথা শুনলাম। তো আজকে শম্পাদি, শম্পা ম্যাডাম যে কাজটা করে বেড়াচ্ছে, এই কাজগুলো করার জন্য একটা ধক লাগে, এই ধকটা সবার থাকে না। আর এই মানুষের, এই শম্পা ম্যাডামের, আমি তো এতগুলো বাচ্চাকে যত্ন করি, ভালোবাসি,
কিন্তু তবু বলবো সম্পাদির একটা নখের ময়লাও আমি নই, সেটা হওয়ার যোগ্যতা আমার নেই। তো অনেকেই ভালো কাজ করছেন এই বাচ্চাদের জন্য, সম্পাদি করছে, দময়ন্তী করে। দময়ন্তী তো আমার আড্ডার সময় তোমরা দেখেছো, দময়ন্তী সম্রাটদা ভীষণ হেল্প করেছে এবং এখনও কোনো দরকার হলে সব সময় ওরা হেল্প করে। তো এই কথাগুলো আমার বলবার ছিল। এবং আমি আর একটা কথা ভিডিওটা শেষ করার আগে বলি, যারা তোমরা জানো না তোমাদেরকে বলি। একদিন আমার মেয়েকে স্কুলে দিতে গিয়ে দেখি আমি যে একটি বাচ্চাকে একজন লাথি মারে এবং বাচ্চাটা আমার পায়ের কাছে এসে পড়ে। বাচ্চাটাকে আমি কোলে তুলে নিই, পাশে শিব ঠাকুরের মন্দির ছিল, সোমবার ছিল, বাচ্চাটাকে আমি কোলে তুলে নিই, বাড়িতে নিয়ে আসি। নিয়ে এসে আমি যা যা মেডিসিন জানি, প্রাথমিকভাবে যেগুলো ওদের দেওয়ার দরকার সেগুলো আমি দিই, কারণ আমি কিছুটা হলেও আমার অভিজ্ঞতা আছে, আমি জানি কি থেকে কি হতে পারে, কিসে কি দেওয়া উচিত। এবার তোমরা বলতে পারো যে তাহলে আগের ডাক্তারবাবু ভুল ট্রিটমেন্ট করে নাটককে নিয়ে গেছে, আপনি তাহলে বুঝলেন না। না, উনি যে ওষুধের ডোজটা দিয়েছিলেন অত্যাধিক দিয়েছিলেন, আমি তার থেকেও কমিয়ে দিয়েছি। কিন্তু ওনার উপরে আমার একটা ভরসা ছিল যে উনি তো আমার ভগবান, উনি এরকম করতে পারেন না। সেই ওই যে মানে হঠাৎ করে পেছনে এসে ছুরিটা পড়েছে, তো সেই জন্য বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, তো বাচ্চাটাকে তুলে এনে আমি যত্ন করে বড় করি। ভ্যাকসিন, আমার বাচ্চাদের ভ্যাকসিন আমি নিজেই দিই, কারণ দেখো এতগুলো বাচ্চাকে তো আমি কোনো প্যারাভেট ডেকে বা কোনো ডক্টর দেখিয়ে ভ্যাকসিন দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি নিজে শিখে নিয়েছি, আমি নিজে দিই। তো এবং আমি খুব কেয়ার করে দিই এবং খুব যত্ন সহকারে দিই। তো সেই বাচ্চার নাম আমি রাখি দুর্জয়। দুর্জয়কে তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে। দুর্জয়কে রেস্কিউ করার 1 থেকে 2 মাস পর আমি জানতে পারি, এবং দুর্জয়রা 9টা ভাই হয়েছিল, তার মধ্যে একটাকে আমি আমার কাছে ওরকমভাবে এসছিল বলে আমি নিয়ে চলে এসেছি। বাকি ভাইরা একটা মাংসের দোকান ছিল ওখানে থাকতো। অনেকে আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। মাংসের দোকানের ভাই অনেক যত্ন করতো, কিন্তু তা সত্ত্বেও অনেকে আজ পৃথিবী ছেড়ে চলে গেছে, আর কেউ 2-3 জন আছে এখনো। তো আমি 2 মাস পর জানতে পারি ওদের মায়ের প্রোলেপস হয়েছে, মানে ইউরিনের পোর্শন থেকে একটা মাংসপিণ্ড বেরিয়ে এসে ম্যাগটস হয়ে গিয়েছিল, সেখান থেকে পচা স্মেল ছাড়ছিল। আমি সকালবেলা না খেয়ে দিয়ে দময়ন্তী সম্রাটদার সাথে আগের দিন রাতে কথা বলে আমি প্রায় 2.5 ঘন্টা বসেছিলাম বাচ্চাটাকে পাশে নিয়ে, যে গাড়ি এলে বাচ্চাটাকে গাড়িতে তুলে দেব। এবং একটি লোক, আমি ওখানে ওই 2.5 ঘন্টা লোকটা খালি বসেছিল, তাকে আমি 500 টাকা দিয়েছিলাম শুধু বসে থাকার জন্য, যে বাচ্চাটাকে একটু ধরে যত্ন করে গাড়িতে তুলে দিও। আমিও সাথে ছিলাম, কারণ আমার একার পক্ষে সম্ভব ছিল না। তো গাড়িতে তুলে দেয়, এবং বাচ্চাটা যখন সুস্থ হয়, বাচ্চাটার অপারেশন হয়, স্টেরিলাইজেশন হয়, ছায়া থেকে হয়, এটা সম্পূর্ণ দময়ন্তী আর সম্রাট করিয়েছে, সম্রাটদা করিয়ে দিয়েছে, এবং ওনাদের হেল্প ছাড়া এটা হতো না। তো তখন আমার মনে হলো যে না, এই বাচ্চাটাকে আমি আর পথে ছাড়বো না। ওর ওই চোখ দুটো, নিষ্পাপ চোখ দুটো, আমার ওই 2.5 ঘন্টাতেই সেদিন মায়া পড়ে গেছিল। ওকে আমি আর পথে ছাড়তে পারবো না। আমি তখন দুর্জয়ের মাকেও আমার কাছেই এনে রাখি, এবং দুর্জয়ের মায়ের নামই আদ্যা। তোমরা যাকে আদ্যা বলে দেখো, সেই আদ্যার আর একটা নাম জয়ী আর আদ্যা। তো এই যে আমাদের মতো মানুষ যে কাজগুলো করে, আজকে সম্পাদিও যে এতগুলো বাচ্চা রাখছে না, ফেলে দিচ্ছে, এনে ওনার কাছে দিয়ে যাচ্ছে, তো এই যে কাজগুলো করে না, এই কাজগুলোর জন্য একটা ধক থাকা চাই। এই ধকটা সবার থাকে না। তাই আমি একজন পেট পেরেন্টস হয়ে বাকি পেট পেরেন্টসদের এবং ভালো মানুষ যারা, তাদেরকে আমি বলবো যে গুজবে কান দিও না, নিজেদের চোখ কান খোলা রাখো। চোখ কান খোলা রেখে যদি মনে হয় যে আমি ঠিক, তাহলে ঠিক পথে এগিয়েও, আর যদি মনে হয় যে আমি ভুল, তাহলে তোমাদের যেটা মনে হয় সেটা করো। সকলে ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর সবার বাচ্চাকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। ধন্যবাদ।